বাঙালির সঙ্গে চিনি বলুন মিষ্টি বলুন ভীষণ মিষ্টি মধুর একটা সম্পর্ক আমাদের, তাই না? কিছুটা যেন মেড ফর ইচ আদার। কিন্তু সেই সম্পর্কের কারণে যদি নানাবিধ শারীরিক জটিলতা আসে তখন তো দূরত্বটা বাড়াতেই হয়। আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা আছে যে যদি চিনি খাই আমরা, মিষ্টি খাই, তাহলেই নাকি সুগার বাড়ে। কিন্তু এটা প্রমাণিত সত্য যে এ বিষয়ে শুধুমাত্র চিনিকে একা কাঠগড়ায় দাঁড় করানো যায় না। আরও নানাবিধ অনেক কারণ আছে যেটা আমাদের শরীরের ভিতরে এই রক্তের শর্করার লেভেলটা একেবারে বিপজ্জনক জায়গায় নিয়ে যায়। আর রক্তে যদি শর্করার মাত্রা বেড়ে যায় তাহলে যে ডায়াবেটিস গড়া নাড়ে সেটা তো আজ আর কারো অজানা নয়। আমাদের দেশে যেখানে প্রতি 6 জন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন ডায়াবেটিস আক্রান্ত, সেখানে এটা নিয়ে আলোচনা হওয়া তো জরুরি। ব্লাড সুগার লেভেল বেড়ে গেলে আমরা কি করব, কিভাবে আমরা নিয়ন্ত্রণে রাখবো, আমরা কি করব, আমরা কি খাবো, আমাদের লাইফস্টাইল কি হবে, সর্বোপরি কিভাবে আমরা ব্লাড সুগারের রিমোট কন্ট্রোলটা আমরা নিজেদের হাতে রাখতে পারি, সেটাই জানবো। আমাদের সঙ্গে বিশেষজ্ঞরা রয়েছেন। আমি স্বাগত জানাই ডক্টর অরিন্দম রায় রয়েছেন, এন্ডোক্রিনোলজিস্ট, ডক্টর শুভঙ্কর চৌধুরী, এন্ডোক্রিনোলজিস্ট, এবং আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার সৌমেন্দ্র ঘোষ, স্পেশালিস্ট ডায়েটিশিয়ান। আমি ডক্টর রায়কে দিয়ে শুরু করি। প্রথমেই একদম সোজা সাপটা প্রশ্ন, যে কি করলে মানে আমাদের এই রক্তে শর্করার লেভেলটা বাড়ে কেন? একা চিনি তো ভিলেন নয় নিশ্চয়ই। ধন্যবাদ প্রথমে নিউজ 18 বাংলাকে আমার এই মঞ্চে আমাকে আসার অনুমতি দেওয়ার জন্য। খুব রেলিভেন্ট কোয়েশ্চেন। ডেফিনেটলি আমাদেরকে প্রথম যে জিনিসটা মনে রাখতে হবে যে আমরা কোন দেশে জন্মেছি। তো ভারতবর্ষ এবং পূর্ব এশিয়ার এই দেশগুলোতে প্র্যাকটিক্যালি আমরা স্পেশাল একটি জিন ক্যারি করি, যে জিনটা থেকে আমাদের এই মেটাবলিক ডিজিজ হওয়ার কিন্তু সমূহ সম্ভাবনা থাকে, এবং ডায়াবেটিস সেই মেটাবলিক ডিজিজগুলোর মধ্যে একটি অন্যতম। এছাড়াও আমাদের হাইপার টেনশন, অর্থাৎ ব্লাড প্রেশার, কোলেস্টেরল, ফ্যাটি লিভার, পলিসিস্টিক ওভারি, বিভিন্ন রকম মেটাবলিক ডিজিজ আছে। অর্থাৎ সেই জিনটা আমরা কিন্তু সবাই ক্যারি করছি। এই মুহূর্তে আমাদের সবথেকে বড় সমস্যা হলো আমাদের দেহের স্থূলতা, অর্থাৎ আমাদের এই স্থূলতা বা ফ্যাট, এটা প্র্যাকটিক্যালি আমাদের দুরকমভাবে আমরা দেখতে পাই। অর্থাৎ আমাদের হাতে পায়েও ফ্যাট থাকতে পারে বা আমাদের পেটে ফ্যাট থাকতে পারে, যেটা অ্যাবডোমিনাল অ্যাডিপোসিটি বলা হয়। এবং সেক্ষেত্রে আমরা দেখি পার্টিকুলারলি ভারতীয়রা কিন্তু এই অ্যাবডোমিনাল অ্যাডিপোসিটি, অর্থাৎ যাদের ভুঁড়ি আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই মেটাবলিক ডিজিজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অর্থাৎ আমরা আমাদের খুব ছোটোবেলা থেকে যদি আমাদের খাদ্যাভ্যাস এবং এক্সারসাইজ এগুলোর মধ্যে দিয়ে আমাদের বডি ওয়েট এটাকে যদি কন্ট্রোলে রাখতে পারি, তাহলে সামান্যতম চিনি কিন্তু খুব একটা সমস্যা করতে পারে না। এবং আমাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম যেটা দেখা যায় সেটা হলো যে আমাদের ডায়েটারি অ্যাডভাইস, অর্থাৎ খাদ্যাভ্যাস এবং ল্যাক অফ এক্সারসাইজ, যেটা আমরা বলি সিডেন্টারি অ্যাক্টিভিটিস, অর্থাৎ এখানে আমরা বসে বসে কাজ করি ম্যাক্সিমাম ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো কিন্তু বাড়ে। কাজেই এটাকে শুধু চিনির ঘাড়ে কিন্তু ফেলে দিলে চলবে না। এখানে আমাদের দৈনন্দিন জীবনযাপন, খাদ্যাভ্যাস এবং তার সঙ্গে এক্সারসাইজ, স্ট্রেস ফ্রি লাইফ, অ্যাডিকশন ফ্রি লাইফ, এই প্রত্যেকটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি একটু এখানে ডক্টর চৌধুরীর কাছে জানতে চাইব। ডক্টর চৌধুরী, আমাদের দেশে এখন যেটা দেখা যাচ্ছে এই সুগার আক্রান্তের সংখ্যা র্যাপিডলি বাড়ছে, এবং আমরা যদি দেখি যে ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন তাদের একটা 2025-এর একটা রিপোর্টে দেখা যাচ্ছে যে আমাদের দেশে 101 মিলিয়ন পিপল, মানে প্রায় 10 লক্ষ মানুষ তারা ডায়াবেটিস আক্রান্ত, এবং প্রায় 136 মিলিয়ন, মানে 13 লক্ষেরও বেশি মানুষ প্রি ডায়াবেটিক, যাদের ডায়াবেটিসের ঝুঁকি রয়েছে। তো এই হারটা আমাদের দেশে এত বেশি কেন? আমরা কি অপরাধ করলাম যে আমাদের দেশে এত র্যাপিডলি বাড়ছে সুগার আক্রান্তের সংখ্যা? রাইট। একটু আগে ডক্টর অরিন্দম রায় যেটা বললেন, যে ডায়াবেটিস অসুখটা একটা জেনেটিক কম্পোনেন্ট আছে, পাশাপাশি আর একটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে। আমরা নেচার ভার্সেস নার্চার বা যাই বলি না কেন, জিন অ্যান্ড এনভায়রনমেন্ট দুটোরই ইন্টারপ্লে আছে। সমস্যাটা হচ্ছে যে আমাদের জিনটাকে আমরা তো পাল্টে দিতে পারছি না ওভারনাইট। সুতরাং আমাদের জোর দিতে হবে আমাদের এনভায়রনমেন্টের ওপর, কিভাবে আমরা এটাকে মডিফাই করব। সুতরাং এবং আমরা যদি দেখি 25 বছর আগে, ধরুন 25-30 বছর আগে, তখনও ডায়াবেটিসের প্রাদুর্ভাব এতটা ছিল না, এবং এই 25 বছরে আমাদের জিন টিন খুব পাল্টে গেছে এরকম মনে হয় না। সুতরাং যেটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়েছে। সেই লাইফস্টাইলে আমরা এই চিনি খাওয়া দাওয়া ইত্যাদির কথা নিশ্চয়ই তার উপর গুরুত্ব দেব। পাশাপাশি কায়িক পরিশ্রম, এক্সারসাইজ, এটা ইম্পর্টেন্ট। সঙ্গে
আরও দুটো ফ্যাক্টর আমার মনে হয় যেটা যথেষ্ট আলোচিত হয় না, সেটা হচ্ছে, সেটাও ডক্টর রায় রেফার করেছে, কথা বলেছে সেটার সম্বন্ধে, সেটা হচ্ছে স্ট্রেস, মেন্টাল স্ট্রেস। মেন্টাল স্ট্রেস। সেইটা কমানোর দিকেও একটা আমাদের চেষ্টা করতে হবে। আজকের দিনে একটা ছোট্ট বাচ্চা জন্মানোর পরেই প্রায় তাকে ট্রেনিং দিতে হবে তা কি করে ভালো স্কুলে ভর্তি করতে হবে। আমাদের জীবনযাপনের ধারাটাই তো ভালো বদলে স্কুলে গেছে। ভর্তি হলে তাকে ফার্স্ট হতে হবে। সে কোথায় খেলাধুলো কোথায় কখন করবে, শুধু এই কোচিং সেন্টার থেকে ওই কোচিং সেন্টার। সুতরাং এই জিনিসগুলোকে পরিবর্তন না করলে হয়তো আমরা সম্পূর্ণটা শুধু খাওয়া দাওয়ার চেঞ্জ করে হয়তো পারবো না। আর আরেকটা জিনিস, সেটা আমরা যে বলি এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট, অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট, এক্সারসাইজ করা দরকার, কিন্তু পাশাপাশি যথেষ্ট ঘুমোনো দরকার। স্লিপ ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এবং আজকের দিনে যেরকম লাইফস্টাইল চেঞ্জ হয়েছে, বিশেষ করে ইয়াঙ্গার জেনারেশন, রাত 1টা 1:30 2টো, তারপরে ঘুমোতে যাচ্ছে, কতক্ষণ ঘুমোচ্ছে, 2 ঘন্টা 4 ঘন্টা। দিস অলসো অ্যাফেক্টস লাইফ, দিস অলসো অ্যাফেক্টস মেটাবলিক ডিসঅর্ডার। সো এগুলো সকলের দিকে আমাদের নজর দিতে পারলে, এবং সেখানে সম্পূর্ণটা ইন্ডিভিজুয়ালের ওপর নয়, ইন্ডিভিজুয়ালের নিশ্চয়ই আমার রেসপন্সিবিলিটি আছে আমার স্বাস্থ্যর দিকে দেখা, কিন্তু আমি যে এক্সারসাইজ করতে যাব একটা জায়গা থাকতে হবে। তো আজকে আমি পেশেন্টদের বললে হাঁটুন বললে ইমিডিয়েটলি তারা বলে কোথায় হাঁটবো ডাক্তারবাবু, এ তো ফুটপাথের ওপরেও তো চলার জায়গা নেই। আচ্ছা, এক্ষেত্রে কি জিমে যাওয়া যেতে পারে? জিমে নিশ্চয়ই যেতে পারেন, কিন্তু তার মানে জিমেই যেতে হবে এমন নয়। জিমে না গিয়েও, অর্থাৎ একটা মানে অনেক সময় হয় যে আমি একটা জিমে এনরোল করেছি, আমি টাকা দিয়েছি, তাহলে আমি নিশ্চয়ই হ্যাঁ সপ্তাহে 2 দিন বা 3 দিন বা 4 মানে দিন সেই যাবো। এক্সারসাইজ যেটা জিমে করি সেটা আমি বাড়িতেও করতে পারি, বাড়িতেও যত্রতত্র করতে যখন পারি, সময় পাবো হ্যাঁ, করে ফেলতে পারি। নিশ্চয়ই, আমি নিশ্চয়ই। এখানে একটু মিস্টার চৌধুরীর কাছে, মিস্টার ঘোষের কাছে আসবো। স্পেশালিস্ট ডায়েটিশিয়ান যখন রয়েছেনই, খাদ্যাভ্যাস বোধহয় একটা বড় ফ্যাক্টর এক্ষেত্রে। তো কি কি খাবার মানে আমরা ডায়েটে রাখবো, তালিকায় রাখবো? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে সংখ্যাটা বা পরিসংখ্যাটার কথা বললেন, যে ডায়াবেটিস বা যাদের এখনও ডায়াবেটিস হয়নি, প্রি ডায়াবেটিস কন্ডিশনে আছে, তারাও কিন্তু এখন এই মোডে আসতে পারবে, রিভার্সাল মোডে। তাদের জন্যও কিন্তু খাওয়া দাওয়া বা খাদ্যাভ্যাস খুব জরুরি। আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন যে রিসেন্ট গাইডলাইন দিয়েছে, যে অনেকেই ডায়েটিশিয়ানের কাছে আসতে ভয় পায়, ভাবে যে অনেক মাপজোক করে দেবে, আমার বোধহয় সব খাওয়ার বন্ধ হয়ে যাবে, আমার বোধহয় ডায়াবেটিস মানেই জীবনটা পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রেস্ট্রিকশন। এরকম না। সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে মাইন্ডফুল ইটিং, মানে কি খাচ্ছেন, কতটা পরিমাণে খাচ্ছেন। মিষ্টি, চিনি, শর্করা, আইসক্রিম সবই উপভোগ করতে পারবেন, কিন্তু পরিমাণটা একবার হলেও ডায়েটিশিয়ানের কাছে গিয়ে জেনে নিতে হবে যে আমি যদি আজকে মিষ্টি খাই বা আমার ব্লাড সুগার এখন কত আছে, সেই অনুযায়ী খেতে হবে। তো আমাদের যেটা আমরা খুব সিম্পলি এখানে দর্শকদের উদ্দেশ্যে বলবো, যে কমপ্লেক্স কার্বোহাইড্রেটগুলোকে খান। আমাদের তো যেমন 3টে উপাদান, ম্যাক্রোনিউট্রিয়েন্ট, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, তারপরে আছে ভিটামিন, মিনারেল, ওয়াটার। তো কমপ্লেক্স মানে যেরকম, যেটা ডালিয়া, ডালিয়া ধরুন গমের মানে যে ভাঙাটা, সেটা যে খিচুড়ি, পোলাও বা ডিফারেন্ট রেসিপিতে খাওয়া যেতে পারে। রাইস খাওয়া যেতে পারে, অবশ্যই রাইস এখন সব রিফাইন্ড রাইস, ঢেকিতে ছাটা চাল বা লাল চাল নয়, সেটাকে যতটা পরিমাণে কম খাওয়া যেতে পারে। ব্রেড বা ময়দার জিনিস অনেকেই ফ্যাশন করে ব্রাউন ব্রেড খাচ্ছে, বলে রাখা ভালো যেগুলো ক্যারামেলাইজড। মুসলি বা ব্রেকফাস্ট সিরিয়ালস যেগুলো এখন থাকে, কর্নফ্লেক্স, এগুলো কিন্তু সব রিফাইন, এবং ওটসও কিন্তু রিফাইন। এমনকি মিলেটস অফ দ্য ইয়ার ইন্ডিয়ান গভর্নমেন্ট 2023-এ যেটা বলেছেন, মিলেটস কিন্তু প্রচুর রিফাইন ফর্মে পাওয়া যাচ্ছে। তাহলে আমাদের যেটা ট্র্যাডিশনাল ওয়ে অফ ইটিং, আমরা রাইস খেয়ে, আমাদের বাঙালিরা ভাত খেয়েই বা যারা রুটি খেয়েই কিন্তু সুগার কন্ট্রোল রাখা যেতে পারে। তার সাথে একটু কমপ্লেক্স মানে তার মানে ফাইবার, একটু শাক সবজি বেশি খেতে হবে, স্যালাডটা খেতে হবে। খাওয়াটা শুরুই করব একটু স্যালাডস দিয়ে, তারপরে আমরা অল্প রাইস খাবো, প্রোটিনটাকে থাকবে, বেশি সবকিছু। খাবো। একটু প্রোটিন আমরা কিন্তু খুব ডেফিসিট করছি ইন্ডিয়ানরা। আমাদের গাইডলাইন হচ্ছে 0.8 থেকে 1.5 অবধি আমরা প্রোটিন যেতে পারি। মাসেল লস প্রচুর হচ্ছে, এবং মাসেল লস, তারপরে আমাদের ইনফ্লামেশন বাড়লেও কিন্তু ডায়াবেটিস আনকন্ট্রোল হবে। আর তার সাথে গুড ফ্যাট মানে কিন্তু কালপ্রিট নয়। তেলটাকে বুঝে শুনে খেতে হবে, পরিমাণে খেতে হবে। আমরা সর্ষের তেলও খেতে পারবো, আমরা ICMR রিসেন্ট গাইডলাইনে বলেছে রাইস ব্র্যান্ড তেল খাওয়া যাবে, বাট সেই পরিমাণটা পার হেড পার মান্থ
500 থেকে 700 ml এক একজনের, আচ্ছা, তার থেকে বেশি নয়। তো এই তার মানে এটা পরিমিত, মানে মনকে অখুশি রেখে খেতে হবে এরকম অখুশি নয়। রেখে না। মনকে কষ্ট দিয়ে কিন্তু কোনোভাবেই সুগারকে কন্ট্রোলে রাখা যাবে না। একদম। তো এখানে আমি একটু ডক্টর রায়ের থেকে একটু জানতে চাই যে কি কি করতে হবে আমাদের সুগার কন্ট্রোলে রাখতে হলে, লাইফস্টাইলে বা কি হবে? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখানে ডেফিনেটলি লাইফস্টাইল, তার জীবনযাত্রা পরিবর্তন করা খুব গুরুত্বপূর্ণ। যেরকম মিস্টার সোমেন্দু বললেন যে খাদ্যাভ্যাসের পরিবর্তন ইম্পর্ট্যান্ট, সেরকমই আমাদের কিছুটা ডেফিনেটলি এক্সারসাইজ করা ইম্পর্ট্যান্ট। কারণ আমরা যে পরিমাণ ক্যালোরি ভেতরে ইনটেক করছি, যদি আমাদের বার্নড আউট না হয় ক্যালোরিটা, তাহলে সেটাই আমাদের প্র্যাকটিক্যালি ফ্যাট এবং গ্লুকোজে কনভার্ট হবে। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট যে আমাদেরকে অ্যাটলিস্ট 30 থেকে 45 মিনিট প্রত্যেক দিন, অ্যাটলিস্ট 7 দিনের মধ্যে 5 দিন এক্সারসাইজ আমাদেরকে করণীয়টা খুব গুরুত্বপূর্ণ। এবং এক্ষেত্রে প্রপার গাইডলাইন্স আমাদের আছে, ডাক্তারবাবুদের কাছে এলে আমরা সেই জায়গাগুলো আপনাদেরকে অ্যাডভাইস করতে পারি, পেশেন্টদেরকে অ্যাডভাইস করতে পারি। অ্যাট দ্য সেম টাইম স্ট্রেস ফ্রি লাইফ, যেটা স্যার বললেন, শুভঙ্কর স্যার, যে একটা প্র্যাকটিক্যালি আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘুম দরকার। অ্যাডিকশন ফ্রি লাইফ, যাদের যা অ্যাডিকশন আছে সেই অ্যাডিকশনগুলো থেকে নিজেদেরকে কন্ট্রোল করা। এবং খুব ইম্পর্ট্যান্ট হলো অ্যাটলিস্ট প্রতিদিন ওষুধ সেবন করা। অর্থাৎ ডায়াবেটিস ট্রিটমেন্টে কিন্তু প্র্যাকটিক্যালি লাইফস্টাইল প্লাস মেডিসিন। অনেক পেশেন্টরা যে ভুলটা করে যে কিছুদিন ওষুধ খাওয়ার পর তারা ভালো আছে মনে করে ওষুধ বন্ধ করে দেয়, এবং তারপরে তারা দীর্ঘদিন সুগার আনকন্ট্রোল অবস্থায় পরবর্তীকালে ধরা পড়ে। সেই জায়গাটা কিন্তু ডেফিনেটলি আমাদেরকে কন্ট্রোল করতে পারে যে আমরা প্রতিদিন যদি ঠিকমতো ওষুধ খাই এবং ডাক্তারবাবুর কাছে পরামর্শের জন্য যাই। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট লাইফস্টাইল মডিফিকেশন এবং প্রপার মেডিসিন। এই দুটো রাস্তা দিয়েই প্র্যাকটিক্যালি কিন্তু আমরা সুগারকে কন্ট্রোল করতে পারি। স্যার, ডক্টর চৌধুরী, কখন আমরা বুঝবো যে আমাদের শরীরে ব্লাড সুগারটা বেড়ে গেছে? মানে অনেক সময় তো আমরা সেটা টের পাই না, বুঝতে পারি না কখন কি কি আর কি সিমটমস, বা কখন আমরা পরীক্ষা নিরীক্ষা করাবো? ঠিক। এবার এইটার প্রশ্নটা রেলেভেন্ট হয় যাদের ডায়াবেটিস নেই তাদের ক্ষেত্রে, যে কখন আমি জানবো, কখন পরীক্ষা করব, এবং যাদের ডায়াবেটিস আছে তাদেরও কখন আমি টেস্ট করব। দুটোর ক্ষেত্রেই বলা ভালো যে সিমটমের ওপর নির্ভর করে সাধারণত আমরা চিকিৎসা করতে বলি না। কারণ সুগারের মাত্রাগুলো অত্যধিক বেশি বেড়ে না গেলে সিমটম প্রায় কিছু নাও থাকতে পারে, এবং এই কারণেই রোজ আমাদের কাছে রোগীরা আসেন যে এই ল্যাবরেটরিটা একদম খারাপ, আপনি কোথায় টেস্ট করতে বললেন, এই যে 300 সুগার দিয়ে দিয়েছে, দেখুন আমার তো কোনো সিমটমই নেই। তো এইটাই বলার উদ্দেশ্য যে সিমটম না থেকেও কিন্তু সুগার হাই হতে পারে, সুতরাং সুগার সিমটমের উপর শুধু নির্ভর করব না। এবারে তাহলে সাধারণ মানুষের মধ্যে তাহলে কি করে কেউ টেস্ট করবে, কেন করবে? এক তো সিমটম থাকলে নিশ্চয়ই করবেন, তাছাড়া এখন রুটিন মাফিক যে কোনো অপারেশন হওয়ার আগে সুগার মাপ করে নেওয়া হয়। তাছাড়াও আমাদের দেশে যেখানে যে পরিসংখ্যান দিলেন যে ঘরে ঘরে প্রায় ডায়াবেটিস আছে, সেখানে আমাদের জেনারেল রেকমেন্ডেশন হচ্ছে 30-এর ওপরে গেলেই যে কোনো মানুষের সুগার চেক করে নেওয়া উচিত। সেটা যদি স্বাভাবিক আসে তার মানে তার আর কখনো ডায়াবেটিস হতে পারে না তা নয়। যেহেতু আমাদের এখানে ডায়াবেটিসের প্রাদুর্ভাব এত বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু আবার 3 বছর পর আবার রিপিট করা উচিত। আর তাদের যদি সেই প্রথম মাত্রাটাই ডায়াবেটিস রেঞ্জে আসে, তার তো চিকিৎসা করতে হবে। চিকিৎসা মানেই সবসময় ওষুধ নয়, কিছু ক্ষেত্রে লাইফস্টাইলের মাধ্যমেও ম্যানেজ করা যেতে পারে। আর যদি মাঝামাঝি একটা জায়গায়, অর্থাৎ ডায়াবেটিসও নয় নর্মালও নয়, মাঝামাঝি একটা গ্রে জোনও আছে, প্রি ডায়াবেটিস, তাদের ক্ষেত্রে আমরা বলি অন্তত 6 মাসের মধ্যে আবার সুগারটা চেক করুন, দেখে নিন ঠিক জায়গায় আছেন কিনা। সুতরাং এইভাবে আমাদের এগোতে হবে, শুধু সিমটমের ওপর নির্ভর করলে চলবে না। আচ্ছা, তো এখানে একটুখানি স্পেসিফিক্যালি জানতে চাইবো মিস্টার ঘোষ, যে যারা প্রি ডায়াবেটিক, যেটা উনি বলছিলেন যে একটা গ্রে জোন রয়েছে, সেখানে যারা রয়েছে তারা কি খাবে, আর যাদের ডায়াবেটিস অলরেডি ডিটেক্টেড তারা কি খাবে, মানে একদম স্পেসিফিক্যালি যদি বলে দেন। এই দুটোর মধ্যে না খুব বেশি পার্থক্য নেই। যাদের এখনো ওষুধ শুরু হয়নি বা প্রি ডায়াবেটিস, তাদের নিয়মটা যদি আরও ঠিকঠাক করে তারা মেনটেন করতে পারে অ্যালং উইথ ডায়াবেটিস, ওই তাদের জন্য নিয়মটা কিন্তু একই। এখানে যেরকম আমি বললাম কমপ্লেক্স কার্বোহাইড্রেট, গুড প্রোটিন অ্যান্ড ফ্যাট, সেরকম টাইমিং অফ দ্য মিল ইম্পর্টেন্ট। সকালে উঠে অনেকেই ব্রেকফাস্ট স্কিপ করে চলে যাচ্ছেন, আবার দেখা যাচ্ছে যে লেট নাইটে ফ্যামিলির সাথে খাচ্ছে, একদম ডিনারে গিয়ে প্রচুর খাবার একসাথে খাচ্ছে। এখানেও কিন্তু সুগার খুব ফ্লাকচুয়েট করতে পারে। দীর্ঘ সময় না খেয়ে আছে, মানে কোনো প্ল্যান্ড ফাস্টিং নয়,
মানে দীর্ঘ সময় আমার অফিসের কারণে শুধু বিভিন্ন কাপ অফ চা খাচ্ছি, নাহলে রাস্তায় আছি, ডিফারেন্ট টাইপস অফ জাঙ্ক ফুড, ফাস্ট ফুড খাচ্ছি। তাহলে একটা হচ্ছে মিল টাইমিং, 3 to 4 আওয়ার্স একটা গ্যাপ, তার মাঝখানে জল খেতে হবে, আর এক নন কার্বোনেটেড ব্রেভারেজ ওয়াটার, আর তার সাথে হচ্ছে মিল সিকোয়েন্সিংটা ইম্পর্টেন্ট। যেরকম আমি একটু আগেই বললাম যে স্যালাডসটা আগে খান, স্লোলি 15 মিনিট আগে আপনি স্যালাড, শসা, টমেটো, গাজর যা হোক, তারপরে আপনি হয়তো একটু টক দই খান, তারপরে অল্প রাইস রাখুন, সাথে মাছ রাখুন। ধরুন ডাল রাখলেন না, অনেকে ভাবে ডাল খুব হাই প্রোটিন, ডালেও কিন্তু অনেক কার্বোহাইড্রেট আছে। তাহলে সেটা আমরা আবার বিকেলে বেলা একটু কম্পেনসেট করতে পারি ডিফারেন্ট টাইপস অফ স্প্রাউটস দিয়ে। সব থেকে ভুল করে এই যে প্রি ডায়াবেটিক যাদের বলছেন, বা স্যার যেটা বললো ওজন বৃদ্ধি, পেটের ফ্যাটটা বেশি, সব থেকে হয় ইভিনিংয়ে উল্টো পাল্টা। সারাদিন নিয়ম করলাম, সন্ধেবেলা গিয়ে যা তা খেয়ে ফেললাম। স্ট্রিট ফুডেও প্রচুর গুড অপশান আছে, সেটা হয়তো আমি পরে বলবো, কিন্তু মেনলি টাইমিং, মিল সিকোয়েন্সিং, প্রপার টাইম অফ স্লিপ অ্যান্ড তার সাথে এক্সারসাইজ। আমি সেটাই আমি মূল আমি একটা মন্ত্র। প্রশ্ন করতে পারি? হ্যাঁ, আমাদের আমি বলছি যে ইন্টারমিটেন্ট ফাস্টিং, আজকে সকলে গেলেই হ্যাঁ, বলবে সবাই- ইন্টারমিটেন্ট ফাস্টিং কি বলে? খুব ভালো প্রশ্ন করলেন স্যার। ইন্টারমিডিয়েট ফাস্টিং, কিটো ডায়েট এখন খুব ট্রেন্ড উঠেছে, কিন্তু আমরা যদি অনেকটা আগের জমানায় চলে যাই, মুনি ঋষিদের জামালেও কিন্তু ইন্টারমিডিয়েট ফাস্টিং ছিল। এই রমজান যেটা হয় সেটাও কিন্তু একটা ইন্টারমিডিয়েট ফাস্টিং। তো এইটার ক্ষেত্রে কিন্তু সায়েন্টিফিক বেস নেই একেবারে তা বলা যাবে না, কিন্তু যে কোনো পেশেন্ট গিয়েই শুরু করতে পারে না ডায়াবেটিস। কেউ গর্ভ অবস্থায় জিডিএম, জেস্টেশনাল ডায়াবেটিস, সে পারে না, ইনসুলিন নিলে তাকে স্পেশাল ইম্পর্টেন্স দিতে হবে। বাট টাইম রেস্ট্রিক্টেড ডায়েট কিন্তু দেখা যাচ্ছে এমনিতে বলা হয় 16 ঘন্টা, কিন্তু সেটা যদি প্রি ডায়াবেটিসরা করে সেটা 12 ঘন্টা বা 14 ঘন্টা, মানে খুব ফ্রিকুয়েন্ট না খেয়ে রাত্রি 8টায় খেলো, পরের দিন 9টা বা 10টায় খেলো, সেটা কিন্তু ডায়েটিশিয়ানের পরামর্শ ছাড়া একেবারেই নয়। সবাই ইন্টারমিডিয়েট ফাস্টিং করতে পারবে, সেটাও একদমই একদমই নয়। মানে ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে অবশ্যই এগোনো উচিত। ডক্টর রায়, একদম আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। জানতে চাইবো যে যাদের ডায়াবেটিস হয়েছে তারা ভয় পাবেন কি পাবেন না? না, এখানে একদমই ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, কারণ ডায়াবেটিস এখন একটা খুব সাধারণ সমস্যা। প্রায় প্রত্যেক 4জন ভারতীয়র মধ্যে একজনের প্রায় ডায়াবেটিস আছে, এবং ডায়াবেটিস কন্ট্রোল করে রাখলে কিন্তু সেখানে কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে যদি ডায়াবেটিস কন্ট্রোল না থাকে, অর্থাৎ সেক্ষেত্রে সতর্কতাটা খুব গুরুত্বপূর্ণ, জীবনযাত্রায় পরিবর্তন, রেগুলার মেডিসিন সেবন করা এবং প্রপার টাইমে ফলো আপ করানো। এবং ডায়াবেটিসে কিছু স্ক্রিনিং আছে, যেমন ডায়াবেটিস থেকে চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হয়, কিডনি ক্ষতিগ্রস্ত হয়, পায়ে ইনফেকশন হওয়ার চান্স থাকে। অর্থাৎ এই জায়গাগুলো আমাদেরকে কিন্তু বারবার পেশেন্টদেরকে মনে করিয়ে দেওয়া হবে। পেশেন্টরা যদি সচেতন থাকে এবং রেগুলার ফলো আপে আসে, ডায়াবেটিস কিন্তু খুব একটা সমস্যা ভবিষ্যতে নাও করতে পারে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই জানাই। অর্থাৎ যেটা বোঝা গেল যে রক্তে চিনি বেড়ে গেল মানেই যে একেবারে গেল বায়ু কমে গেল, এরকম ভাবার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, সমস্যাটাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না, সচেতন হতে হবে আমাদের। ভয় নয়, সচেতনতাই জরুরি। আর ডাক্তারবাবুরা তো রইলেনই। এই পর্যন্তই, এখানেই শেষ করছে এই আলোচনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।